নমস্কার বন্ধুরা, বাংলা নিউ জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পারমিতা রায়। তো আজকের কথাগুলো শুরু করছি। আজকে আমাদের মিডিয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের নজর ছিল কিন্তু হাইকোর্টে। ঠিক আছে, কলকাতা হাইকোর্টে নজর ছিল, কারণ দুটো বড় শুনানি হওয়ার কথা ছিল। এক হচ্ছে সন্দেশখালির বাঘ বেতাজ বাদশাহ শাহজাহান। ঠিক আছে, সে নিজেকে সত্যি শাহজাহান বলে মনে করেছিল নাকি জানি না, বা ও মানে একচ্ছত্র অধিপতি বলে মনে করেছিল কিনা জানি না। তার একটা শুনানি ছিল যে সিবিআই তা তদন্ত করতে পারবে কিনা। তো সেখানে শাসক দল অবশ্যই একটা বড় করে চড় খেয়েছে যে হ্যাঁ, তার তার তেনারাই অর্থাৎ সিবিআইয়ের আন্ডারেই এই কিন্তু এই পুরো প্রসেসটা থাকবে, যেরকম চলছিল সেরকমই চলবে। প্রথমে জমি চুরি, কয়লা চুরি, সমস্ত জমি চুরি, মেয়েদের শ্লীলতাহানি সমস্ত কিছুই হতো। রাত্রিবেলা পিঠে খাওয়ার ইচ্ছা জাগতো এই সমস্ত মানুষদের। মেয়েদেরকে মনে করতো যে হ্যাঁ, 1000 টাকা দিচ্ছি, অতএব রাত্রি 12টা 1টা 2টো অবশ্যই আসতে পারে, কোনো ব্যাপার না, এরা তো আমাদের সম্পত্তি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার সব থেকে অবাক লাগে যেখানে শাসক দলের নেত্রী নিজে একজন মহিলা, তিনি অবশ্য তিনি বলে বেড়ান মা মাটি মানুষ, যেখানে মায়েদের তিনি সম্মান করেন না। তিনি সব থেকে বড় আমার অবাক লাগে। তোমাদের কিরম লাগে আমি জানি না, কিন্তু কথাটা হচ্ছে যে নিজে একজন মহিলা হয়ে অন্য মহিলাদের ওপর অত্যাচার, দিনের পর দিন অত্যাচার কি করে মেনে নেন তিনি? সবার আগে আমার এটাই প্রশ্ন তোমাদের কাছে বন্ধুগণ, তোমরা কি মনে করো? অবশ্যই কিন্তু জানাবে যে তোমরা এক্ষেত্রে কি মনে করছো। তারপরে কি দেখলাম, শাহজাহানের ঘর থেকে বেরোলো প্রচুর পরিমাণে অস্ত্র, বোমা, বারুদ, গুলি এবং বিদেশি অস্ত্রশস্ত্র। আমাদের দেশকে শাসক দলের নেত্রী বলেছিলেন কিন্তু বিদেশ লন্ডনের সাথে করবেন, যদিও নীল সাদা রং করেই সেটা হয়ে গেছিলো, মনে করেছিলেন হয়তো লন্ডন হয়ে গেছে। যাই হোক, কিন্তু বিদেশি অস্ত্র আমাদের দেশে চলে এসেছে। অদ্ভুত ঘটনা, অথচ কেউ কিছু জানে না, কেউ কিছুই জানে না। আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। যে সিবিআই তদন্তে যে ওটাই বহাল থাকলো, যে সিবিআই তদন্ত করবে শেখ শাহজাহানের পরবর্তী ব্যাপারগুলো, সেটাতে আপনাদের কি মত অবশ্যই জানাবেন। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে শাহজাহানকে মামলা জানানোর পর যেটা আনন্দবাজার পত্রিকায় আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে আপনাদের পাশে স্ক্রিনশটটা দিয়ে রাখবো। সেটা হচ্ছে জমি যে কেলেঙ্কারি হয়েছে ওখানকার, সেখানে নাকি আরও 2 থেকে 3 জন নেতামন্ত্রীর নাম জড়িত আছে। অলরেডি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যারা আছেন তারা কিন্তু সবাই জেলে আছে। এরপর আরও 2 থেকে 3 জন মন্ত্রী টাকা নিয়েছে বা হয়তো তাদের নাম জড়িত আছে, এরকম একটা কথা উঠে আসছে। তাহলে কি বাইরে আর কেউ থাকবে না? নাকি বিরোধী দলনেতা যা বলেন সেটাই সত্যি, যে বাইরে আর কাউকে তিনি রাখবেন না, বা বিরোধী দল আর বাইরে কাউকে রাখবে না? কি সত্যি, আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা ছিল, সেটা হচ্ছে এসএসসি স্ক্যাম, যেটা মনে হয় আমার এই ছোট জীবনে তো আমি মনে হয় না যে কোথাও দেখেছি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এতটা বড় দুর্নীতি কোথাও হয়েছে। অবশ্য আমার বয়সটা অনেক ছোট, আমি অনেক কম জানি। শিক্ষা ব্যবস্থা দুর্নীতি নিয়ে রায় কিন্তু সেখানেও এক রয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়নি। যে রায় প্রদান করেছিলেন আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন এবং সেই রায়কেই কার্যকর রাখলেন। শুধুমাত্র ওই অংশটি শুধুমাত্র স্টে করেছে। সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা যুক্ত আছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে, তাদের ইন্টারোগেশনে শুধুমাত্র আজকে স্টে দিয়েছেন, বাকি অংশটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। উনি বলছিলেন যে 7 দিন সময় দিচ্ছেন, তার মধ্যে প্রত্যেকটা মামলা ক্যাটাগরাইজ করে জমা দিতে। কি ব্যাপার? দেখুন, এই আজকের লিস্টে যে মামলাগুলো এসছে এর বাইরেও অনেক মামলা ফাইল হয়েছে। তিনি বলেছেন সেই সমস্ত মামলাগুলো আগামী সোমবার তিনি পরবর্তীতে শুনবেন। এই ইন দ্য মিন হোয়াইল শুধুমাত্র ওই যে
নির্দিষ্ট প্যারাগ্রাফটি শুধুমাত্র স্টে করেছেন, ওই সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত প্যারাগ্রাফটি, বাকি অংশটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতিরা, আজকে প্রধান বিচারপতি শুনছিলাম, উল্লেখযোগ্য পর্যবেক্ষণগুলো যদি দেখুন, তিনি সবথেকে উল্লেখযোগ্য যেটা বলেছেন যে ওএমআর শিটের কপি এসএসসি রাখেনি। আমরা জানি, দেখুন, যে কোনো কপি সেটি 20 বছর রাইট টু ইনফরমেশন অ্যাক্টে রাখতে হয়। এই ক্ষেত্রে এসএসসি কী করেছে, প্রথমে ফিজিক্যাল কপি নষ্ট করেছে, তারপরে তাদের সার্ভার থেকে যে ডিজিটাল কপি ছিল সেটাকেও নষ্ট করেছে। সিবিআই যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট মূল্যায়নের জন্য, সেই সংস্থার একজন কর্মীর বাড়ি থেকে, পঙ্কজ বনসাল, তার বাড়ি থেকে, কর্তার বাড়ি থেকে সেই ওএমআর শিট 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেন। সেই হার্ড ডিস্কগুলো থেকে ওই ওএমআর শিটের যে স্ক্যানিং কপি সেটার উপর ভিত্তি করে 65B সার্টিফিকেট দেন। সেই 65B সার্টিফিকেট অ্যাডমিসিবল হয়, অর্থাৎ সেগুলো জেনুইন হিসেবে গণ্য হয়, এবং তার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে কী পরিমাণ যে এই যে ম্যানিপুলেশন হয়েছে সেটা ওএমআর শিট ইস্যুতে। এই ওএমআর শিট ইস্যুর বাইরেও আরও বেশ কিছু ইস্যু আছে, যেমন ধরুন স্থগিতাদেশ সেখানেও দেওয়া কিন্তু হয়নি। তাই সেই নিয়ে একজন আইনজীবী কি মন্তব্য করেছেন অবশ্যই জানাবো আপনাদেরকে। তো ভিডিওটা দেখার পর আপনারা বলুন এবার আপনাদের এক্ষেত্রে কি মনে হয়, যে যোগ্যদের পাশে শাসক দল দাঁড়াতে পারছে না, যে যারা আসল যোগ্য তাদের নামই তারা জানেন না, সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, এরকম কারণ যাতে অযোগ্যরা চাকরি পায়, অযোগ্যরা বহাল থাকে। আমাদের রাজ্যে কি অযোগ্যদেরই স্থান আছে? যারা যোগ্য তারা কোথায় যাবে? তারা কেউ গুজরাট, কেউ হায়দ্রাবাদ, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই চলে যাবে কাজের জন্য। আর যারা ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে ধর্নায় বসে আছে, সেই মাগুলোর কি হবে? ওরকমই বসে থাকবে দিনের পর দিন, বছরের পর বছর, অ্যাকচুয়ালি বছরের পর বছর বসে আছে। কতদিন আরও বসে থাকতে হবে তার কোনো মানে নেই। অযোগ্যদের চাকরি গেছে অবশ্যই ঠিক আছে, কিন্তু যোগ্য যারা, তারা কি দোষ করলো? শাসক দল তাদেরকে কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না, তাদেরকে সাপোর্ট করছে না? আর যারা যোগ্য প্রার্থী এখনও ধর্ণা করে যাচ্ছে, তাদের নিয়োগটাও কিন্তু আমরা সাধারণ মানুষ দেখতে চাই। আপনারা এ বিষয়ে কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাংলা নিউজ জাংশনকে যদি ভালো লাগে, যদি কথাগুলো ঠিক মনে হয় আপনাদের, কিন্তু অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবেন। তো বাই অল।